আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদির কবরে শ্রদ্ধা জানাতে যান তারা। সকাল 10:30টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। তার সঙ্গে পরিবারের মোট 20 জন সদস্য ছিলেন। তারা সেখানে দীর্ঘ সময় মোনাজাতে শামিল হন। জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। গত 31শে ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে তার স্বামী প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন জিয়া উদ্যান থেকে হেদায়েতুল্লাহ সীমান্ত এবং গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে থেকে যুক্ত আছেন স্বস্তিকা সিংহ। কথা বলবো তাদের সঙ্গে। আমরা প্রথমে চলে যাচ্ছি সীমান্তর কাছে। সীমান্ত, জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা চলে যাওয়ার পর সমাধিস্থলে এখন কারা আসছেন, বিস্তারিত কি দেখতে পাচ্ছেন আমাদের জানান। সুমনা, ভোর হওয়ার সাথে সাথেই কিন্তু শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা এবং দোয়া করার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসা শুরু করেছেন। সকালে পরিবারের পক্ষ থেকে ছেলে তারেক রহমানের কন্যা জাইমা রহমান, খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম এবং আরাফাত রহমান কোকো স্ত্রী এবং 2 মেয়ে সহ পরিবারের 20 সদস্য তারা সমাধিস্থলে আসেন এবং কি শ্রদ্ধা জানান এবং কি দোয়া মোনাজাত করেন। তারা বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের যে রুহের আত্মার মাগফিরাত কামনা করেন। এরপরে কিন্তু রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে। আমরা দেখেছি যে বিএনপির সিনিয়র নেতা আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ আসেন দলে দলে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং কি সামাজিক সংগঠন সহ বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে আসেন। ফুলে ফুলে তারা তাকে শ্রদ্ধা জানান এবং কি দোয়া মোনাজাত করেন। পাশাপাশি কোরআন তেলাওয়াত করা হচ্ছে পাশে তার রুহের আত্মার মাগফিরাত কামনায়। সুমন, আপনি জানেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ায় বাংলাদেশের আপামর জনতার কাছে তিনি একজন প্রিয় পাত্র হিসেবে তিনি ছিলেন এবং কি দেশ নেত্রী হিসেবে সবাই জানতেন। কারণ হচ্ছে তিনি তার একেবারে রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য কথা বলেছেন, গণতন্ত্রের জন্য তিনি কথা বলতেন। কারণ হচ্ছে তিনি দলমত নির্বিশেষে সবার কাছে একজন প্রিয় পাত্র ছিলেন, প্রিয় নেত্রী ছিলেন, প্রিয় রাজনীতিবিদ হিসেবে তিনি সবার কাছে খ্যাতি অর্জন করেছেন। যার কারণে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ এই সমাধিস্থলে আসছেন, দোয়া করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে মাজারের প্রধান গেট, সেখানে হাজার হাজার মানুষ অপেক্ষমান আছেন। তারা দলে দলে আসছেন, শ্রদ্ধা জানিয়ে তারা যাচ্ছেন। এভাবেই এই মানুষের ঢলই প্রমাণ করে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে কত প্রিয় ছিলেন, একজন নেত্রী হিসেবে সবার ভালোবাসার পাত্র ছিলেন কতটুকু, সেটি প্রমাণ করে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, তারা বলছেন তারা কেউ দল করার না, কিন্তু একজন বেগম খালেদা জিয়া এই নামটার জন্য অনেকেই তার কাছে প্রিয়, অনেকে এই জন্য তাকে ভালোবাসেন। বেগম জিয়া এই শব্দটার জন্য অনেকেই ছুটে আসছেন, সমাধিস্থলে এসে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া করছেন বেগম খালেদা জিয়াকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করে এবং কি তার স্বপ্ন যে বাংলাদেশকে তিনি যে উচ্চ মর্যাদায় দেখতে চেয়েছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সর্বস্তরে একেবারে সকল স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তিনি যে লড়াই সংগ্রাম করে গেছেন সারা জীবন,
জীবন, সেই লড়াই সংগ্রামে যেন আজীবন যেন টিকে থাকে এবং কি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষের ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা, একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা তিনি যে চেয়েছিলেন, সেই কল্যাণমূলক একটি রাষ্ট্র গঠন করার জন্য যে তিনি চেষ্টা করেছিলেন, সেই চেষ্টা যেন আগামী দিনে যারা রাজনীতিতে আসবেন এবং কি সরকার গঠন করবেন তারা যেন তার সেই চেষ্টাটা চালিয়ে যান এবং কি একদিন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার সংগ্রাম যেন তারা চালিয়ে যান। পাশাপাশি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও আহ্বান জানিয়েছেন যেন শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন তারা রেখে গেছেন বা স্বপ্ন দেখেছেন, তাদের সেই অসমাপ্ত কাজটুকু যেন তারেক রহমান করেন, তার প্রতি সেই আহ্বান জানিয়েছেন। সেই আদর্শকে যেন লালন করেন তারেক রহমান, সেই আহ্বানটুকু জানিয়েছেন। সুমনা, আপনি দেখতে পাচ্ছেন সমাধিস্থলে মানুষের ভিড় এবং কি যে ফুলে ফুলে ছেয়ে গেছে পুরো সমাধিস্থল, মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা। বেগম খালেদা জিয়া মানুষের কাছে কিরকম ভালো মানুষ ছিলেন, কি ভালোবাসার পাত্র ছিলেন, সেটি এই আজকের রাষ্ট্রীয় শোকের যে শেষ দিনের যে চিত্র, ছুটির দিনে শুক্রবার সকালে থেকেই তীব্র ঠান্ডা উপেক্ষা করে যে মানুষজন দলে দলে আসছেন বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এবং দোয়া করতে, সেটুকুই প্রমাণ করে বেগম খালেদা জিয়া আসলে বাংলাদেশের রাজনীতির মাঠে বাংলাদেশের একজন রাজনীতিবিদ হিসেবে কতটুকু প্রিয় ছিলেন, সেটুকুই এই মানুষের ঢলই প্রমাণ করে বাংলাদেশের একজন খালেদা জিয়া দরকার, সেইটুকুই প্রমাণ করে। সুমনা, এই মুহূর্তে গুলশান বিএনপির যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে রয়েছে সহকর্মী স্বস্তিকা সিংহ, আমরা তার কাছে জানবো। স্বস্তিকা, সকাল থেকে আমরা দেখেছি যে জিয়ার মাজারে হাজার হাজার মানুষের ঢল নেমেছে, এখন গুলশান কার্যালয়ের কি অবস্থা আমাদেরকে জানাবেন। আজ শুক্রবার বিশেষ একটি নামাজের দিন এবং এই বিশেষ নামাজের দিনটি কিন্তু আজকে একটু বিশেষ মুহূর্ত বহন করছে, কারণ এই মুহূর্তে আমরা তারেক রহমানের বাসার সামনে রয়েছি এবং কিছু সময়ের মধ্যেই হয়তো উনি তার বাসভবন থেকে বের হবেন, কারণ আজ কিন্তু গুলশান আজাদ মসজিদে বাদ আসর একটি বিশেষ দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়েছে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণের জন্য, এবং সেই দোয়া এবং মোনাজাতের যে আয়োজন, সেই আয়োজনটি করা হয়েছে কিন্তু বিএনপির যে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, এবং সেই মোনাজাতে অংশগ্রহণ করার জন্যই কিন্তু তারেক রহমান বের হবেন এবং সেই মোনাজাতে কিন্তু তারেক রহমানের সাথে কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা যারা রয়েছে তারা থাকবেন, কেন্দ্রীয় যেসব নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু থাকবেন। এবং ঠিক তারেক রহমান বের হওয়ার আগেই কিন্তু আমরা দেখেছি সকাল 10টায় কিন্তু এই 196 নম্বর বাসভবন থেকে কিন্তু তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান কিন্তু বের হয়েছিলেন, এবং আমাদের কাছে যতটা তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী তিনি কিন্তু গিয়েছিলেন সমাধিস্থলে এবং সেখানে তার দোয়া এবং মোনাজাত করেছেন এবং ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উদ্দেশ্যে, এবং তিনি ফিরে আসার পরেই তারেক রহমান বের হবেন। এবং বিএনপির এই আয়োজনে যে দোয়া এবং মাহফিলের যে প্রোগ্রামটি আজকে আয়োজন করা হয়েছে, এটি ঢাকার পাশাপাশি কিন্তু সারা বাংলাদেশেই এই আয়োজনটি করা হয়েছে। ঠিক বাদ আসর নামাজের পর বিশেষ একটি দোয়ার এবং মোনাজাত বাংলাদেশের সকল মসজিদেই করা হবে, এবং মুসলিম যারা রয়েছে তাদের পাশাপাশি যারা অন্যান্য ধর্মের লোকরা রয়েছে তারাও কিন্তু তাদের ধর্ম অনুযায়ী প্রার্থনা করবেন খালেদা জিয়ার উদ্দেশ্যে তার আত্মার শান্তি কামনার জন্য, এবং সেই আয়োজনের জন্যই কিন্তু তারেক রহমান বের হবেন বাসা থেকে, এবং সেই জন্য আমরা আসলে দেখেছি সকাল থেকেই কিন্তু তার বাসভবনের সামনে বিএনপির বিভিন্ন দলীয় যেসব নেতারা রয়েছেন তারা আসছেন। আমরা
আমরা অনেককে দেখেছি পরিচয় নিয়ে সঠিক পরিচয় দেওয়ার পর তাদেরকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং ঠিক এখনও কিন্তু বিএনপির এই নেতাকর্মীরা কিন্তু আসছেন বাসভবনের সামনে, যদিও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার কারণে কিন্তু তারা বাসভবনের সামনে কেউ জড়ো হতে পারছেন না। অনেকে আজাদ মসজিদের দিকে এগিয়ে যাচ্ছেন, অনেকে আবার কেউ কেউ অপেক্ষা করছেন যে ঠিক তারেক রহমান বের হলে তার সাথেই তারা আসলে রওনা করবেন, সেই জন্য কিন্তু অনেকে এখানে অপেক্ষা করছেন এবং এই সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং তার আত্মার শান্তি কামনার জন্যই কিন্তু বিএনপির পক্ষ থেকে আয়োজনটি করা হয়েছে এবং দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে সকল মসজিদে, মন্দিরে, গির্জায় তার আত্মার শান্তি কামনার জন্য এই দোয়া এবং মোনাজাতের যে আয়োজন সেটি কিন্তু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ঢাকায় গুলশান আজাদ মসজিদে তারেক রহমান বা বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন তারা সেখানে অংশগ্রহণ করলেও বিএনপির অনেক কেন্দ্রীয় নেতারা কিন্তু রয়েছেন এই ঢাকায় এবং ঢাকা দক্ষিণ এবং উত্তর মহানগরের যারা রয়েছে তারা কিন্তু গুলশান আজাদ মসজিদে উপস্থিত হতে না পারলেও নিজ নিজ এলাকাতে যে মসজিদ রয়েছে সেই মসজিদে কিন্তু তারা তাদের জায়গা থেকে এই দোয়া এবং মোনাজাতে অংশগ্রহণ করবেন এবং একযোগেই কিন্তু এই যে দোয়ার আয়োজনটি করা হয়েছে এটি কিন্তু একযোগেই আসলে করা হয়েছে এবং বিএনপির যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সব আজকে আসলে মুসলিম যারা রয়েছেন তাদের জন্য কিন্তু শুক্রবারের যে নামাজটি এই নামাজটি আদায় কিন্তু একটি বিশেষ বার্তা বহন করে। এই বিশেষ বার্তার পাশাপাশি আসলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাই কিন্তু বিএনপির পক্ষ থেকে এই বিশেষ যে আয়োজনটি এবং আমরা তাকে বাংলাদেশের জনগণ এই বিএনপির চেয়ারপারসনকে হারানোর যে শোক, এই শোকটি কিন্তু কাটিয়ে উঠতে পারেনি এখনো এবং কাটিয়ে ওঠার আগেই কিন্তু আজ কিন্তু প্রথম শুক্রবার, যে শুক্রবারে আসলে এই প্রথম শুক্রবার যে শুক্রবারে আসলে সারা বাংলাদেশের পক্ষ থেকে তার আত্মার রুহের মাগফিরাত কামনায় একযোগে এই দোয়া এবং মোনাজাতে আসলে সবাই অংশগ্রহণ করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ গুলশান থেকে। জিয়া উদ্যান থেকে যুক্ত ছিলেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত এবং তারেক রহমানের বাসভবনের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। নতুন বছরের শুরুতে বাজারে শীতকালীন সবজির পাশাপাশি পেঁয়াজের দাম কমেছে, তবে চালের দাম নিয়ে অভিযোগ করেন ক্রেতারা। মাছের দামও বেশ চড়া। পৌষের হিমশীতল পরিবেশ যেন ছুঁয়ে গেছে রাজধানীর কাঁচা বাজারেও। থরে থরে সাজানো শীতকালীন সবজি আর দাম কমে আসায় ক্রেতা স্বস্তি। সব মিলিয়ে কারণ বাজারে শুক্রবার ছুটির দিনে কেনা বেচাও জমজমাট। বাজারে এখন বেশিরভাগ সবজির দাম ৩০ থেকে ৫০ টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন এই ধারা অব্যাহত থাকতে পারে আরও বেশ কিছুদিন। এটা গত সপ্তাহের তুলনায় ফুলকপি, পাতাকপি এখন ২০ টাকা ৩০ টাকা পিস পাওয়া যাচ্ছে। পাতাকপি ২০ টাকা, ফুলকপি ৩০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা। সরবরাহ বাড়ার কারণে বিগত মাসের চেয়ে একটু কম। আগে পিছে কিনানো হয় তাহলে হয়তো বা একটু কম হয় আর কি দাম। সিম কম আছে ৪০ টাকা কেজি, আলু কম আছে ২৫ টাকা ২০ টাকা কেজি, পেঁপে ৪০ টাকা কেজি। ক্ষীরা শসাটার দাম একটু বেশি, সব সবজির দামে কম। ক্ষীরা ১০০ টাকা কেজি আর সব সবজির দাম কম, আশা করি আরো দাম কমবে। ডিসেম্বরের শুরুতে পেঁয়াজের দাম প্রতি কেজি ১৩০ থেকে ১৬০ টাকায় বিক্রি হলেও ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। আদা রসুনের দামও রয়েছে আগের মতোই। বর্তমান পেঁয়াজের বাজার মধ্যে একটু কমতে ৬০ টাকা দাইছে। যত নতুন পেঁয়াজের আমদানি বেশি হবে তত দাম কমে দেবো। আদা রসুনের দাম মানে গত সপ্তাহ যেরকম এই সপ্তাহ সেম আছে আর কি। তবে চাল, চিনি ও ভোজ্য তেল সহ কিছু নিত্য পণ্যে রয়েছে অস্থিরতা। হঠাৎ করে চিনির দাম বাড়ছে, ৯৫ টাকা চিনি ১০৫ টাকা দাম বেশি। পোলাও চাল ১১০-১৫ টাকার পোলাও চাল ১৩০ টাকা দাম বেশি। তেল ১৯৫ টাকা লিটার। মাছের সরবরাহ বেশ ভালো, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চিংড়ি মাছ যেটা গেছে চারটা যেটা দিল, সব চিংড়ি মাছ দাম ২০-৩০-৫০ টাকা বেশি এক কেজি। রুই মাছ মনে হয় ৩০-৪০ টাকা বেশি। তেলাপিয়া ১৮০,
2 মাস 350, 330। গত মাসের থেকে এই মাসে আর কি আমার কাছে মনে হয় যে মাছের বাজারের দামটা একটু বেশি। আর বাকি সব মাছের দামই বেশি। এই চিংড়ি মাছ নিলাম 1000 টাকা কেজি, নর্মালি 900-800 টাকা দাম ছিল, আজকে একটু বেশি। কারণ বাজারে প্রতি কেজি গরুর মাংস 750 ও খাসি 1250 টাকায় বিক্রি হচ্ছে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে স্বর্ণের দাম আরও কিছুটা কমেছে। নতুনভাবে সমন্বয় করা দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,22,724 টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানায় শুক্রবার থেকেই নতুন এই দাম কার্যকর হবে। একই সঙ্গে 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,12,635 টাকা। 18 ক্যারেটের 1,82,250 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি 1,51,807 টাকায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে পার্থক্য হতে পারে বলে জানিয়েছে বাজুস। স্বর্ণের পাশাপাশি এবার রূপার দামও কমানো হয়েছে। ভরিতে 525 টাকা কমিয়ে 22 ক্যারেটের রূপার দাম নির্ধারণ করা হয়েছে 5,540 টাকা। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন বছরের প্রথম দিন সর্বোচ্চ 2 লাখ টাকা উত্তোলন করতে পারছেন একীভূত হওয়া 5 শরিয়া ভিত্তিক ব্যাংকের গ্রাহকেরা। এদিকে দেশের ইতিহাসে রেকর্ড খেলাপি ঋণ পুঁজিবাজারে অস্থিরতা, অনিশ্চয়তা ও আস্থাহীনতার মধ্য দিয়ে 2025 সাল শেষ করেছে দেশের আর্থিক খাত। 2025 সাল বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসে অস্থির, আলোচিত ও সংকটপূর্ণ বছর। সবচেয়ে আলোচিত ছিল খেলাপি ঋণের ভয়াবহ উল্লঙ্ঘন। হালনাগাদ তথ্য অনুযায়ী খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 6,44,000 কোটি টাকা, যা মোট ঋণের 35.73%। এক বছর আগেও খেলাপি ঋণ ছিল প্রায় 2,85,000 কোটি টাকা। বছর জুড়ে 9টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন, খেলাপি ঋণ আন্তর্জাতিক মান অনুযায়ী 90 দিন নির্ধারণ এবং তদারকি ও সুশাসন জোরদারের উদ্যোগ নেওয়া হয়। 2026-এর শুরুতে যদি ইলেকশন হয়ে যায়, আমাদের ফোরকাস্টিং হলো যে একটা সার্টেন সময় পরে, সেটা ফেব্রুয়ারি না হলেও এপ্রিল, মে, জুন অনওয়ার্ড এটা একটা স্টেবিলাইজ হবে। এখন কিন্তু একজন আমানতকারী মোটামুটি কয়েকটা পেপার বা কিছুদিনের পেপার পত্রিকা ফলো করলে সে জানে যে কোন ব্যাংকের এনপিএল এর কী অবস্থা, কোন কার লিকুইডিটির কী অবস্থা। রেজাল্টগুলো অনেকটুকুই পাবলিক এবং এটা আমরা কিন্তু জানি। সো আমি মনে করি যে আমানতকারীরা আগের চেয়ে অনেক বেশি ইনফর্ম ডিসিশন নিতে পারবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি, ঋণ প্রবাহ সীমিতকরণ ও সুদহার বৃদ্ধি করা হয়। 2025 সালের অন্যতম বড় সংস্কার উদ্যোগ ছিল ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাস। 5টি দুর্বল শরিয়া ভিত্তিক ব্যাংক, এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক নিয়ে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক, যার অর্থছাড় শুরু হয়েছে নতুন বছরের প্রথম দিন। যাদের প্রয়োজন টাকা উত্তোলনের সুযোগ পেয়েছে। এখন একটা কথা যে একসাথে অনেক লোক চলে আসলে একটা চাপ পড়ে, অনেক সময় সার্ভারও স্লো হয়ে যায় এগুলো, কিন্তু তার অর্থই না আজকে যারা টাকা উত্তোলন করার প্রয়োজন ছিল পারেনি, তারা আর পারবে না, কালকে তারা তুলবে। হ্যাঁ, কিন্তু যে ব্যক্তি আজকে 2 লক্ষ টাকা ওঠার সুযোগ পেয়েছে, কালকে সে আর টাকা উত্তোলনের সুযোগ পাবে না। বছর জুড়ে রাজনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির তারল্য সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং নীতিগত সংস্কারের ধীরগতির প্রভাব সরাসরি পড়েছে পুঁজি বাজারে। নির্বাচনের পর আমরা ভালো কিছু আশা করব, ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে, ইকোনমি স্টেবল হবে, ফরেন ইনভেস্টরদের কনফিডেন্স বাড়বে। তো এগুলো সব কিছু যদি আমরা যোগ করি, আমরা ওভারঅল আমার কাছে মনে হচ্ছে ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ পুঁজিবাজার তো ইকোনমির বাইরে না। আমরা মনে হয় পুঁজিবাজার যেটা আমরা দেখিনি ভালো, সেই ভালো দিকগুলো কিন্তু 26 সালে আমরা অবশ্যই দেখব। এখনও বিনিয়োগকারীদের বড় একটি অংশ বাজারের বাইরে অবস্থান করছে, কমেছে বিদেশি বিনিয়োগও। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।